রাত যখন 2টা বাজে আমি তখন আমার রুমের দরজা আস্তে আস্তে খুলে ভেতরে প্রবেশ করল। আমার রুমে প্রবেশ করে আমার চেহারাটা খুব ভালোভাবে দেখতে লাগল। হঠাৎ আমার ঘুম ভেঙে যাওয়ার অভিনয় করে মানুষকে বললাম, মামি আপনি এখানে কি করেন? এ কথা বলার সাথে সাথে অন্যরকম দৃষ্টি আমার দিকে চেয়ে রইল আর মুচকি মুচকি হাসল। মামি বলল, রাতুল তুমি কি বোঝ না, এত রাতে একটি মেয়ে তোমার এখানে কেন এসেছে? তারপর আমি বললাম, ওহ মা আমি বুঝতে পেরেছি। কিছুক্ষণ পর আমি বুঝতে পারলাম কেউ যেন আমাকে ধাক্কা মেরে খাটের উপর ফেলে দিল। ধাক্কাটা এমনভাবে দিয়েছিল আমি খাটে পড়ার সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে গেলাম। তারপর মামি আমার সাথে যা করল বন্ধুরা তা শুনলে তোমাদের পানি চলে আসবে। তাই তোমাদের কাছে অনুরোধ আজকের গল্পটা শেষ পর্যন্ত দেখবে। আমার কলিজার বন্ধুরা কেমন আছো তোমরা? প্রতিদিনের মতো আজকেও খুব স্পেশাল একটি গল্প নিয়ে এলাম। তোমাদের দুটি পায়ে ধরে বলি দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে। আমার নাম রাতুল। বেশ কিছুদিন ধরে আমার মামির বাড়িতে যাওয়ার সুযোগ হয়নি। আমি মাঝে মাঝে ফোন করতেন, কিন্তু সেই সময়ে আমি আমার মাস্টার্স ডিগ্রির ফাইনাল পরীক্ষার প্রস্তুতির জন্য খুব ব্যস্ত ছিলাম। এখন পরীক্ষার রেজাল্টও বেরিয়ে গেছে এবং আমি একটা ভালো চাকরির সন্ধান করছি। তবে মামির সাথে কাটানো মধুর মুহূর্তগুলো এখনও আমার মনে গেঁথে আছে। আমি প্রায়ই মনে মনে চিন্তা করি মামির সাথে দেখা করার জন্য আবার কখনো যাব, কারণ মামি আমাকে অনেক ভালোবাসে। মামি দেখতে খুব সুন্দর ছিলেন। তিনি একটু স্বাস্থ্যবান হওয়ায় তাকে আরও সুন্দর লাগে। তার হাতে রান্না করা খাবার খেয়ে কিছুদিন কাটানোর ইচ্ছে আমি ঠিক করলাম যে এবার মামির বাড়িতে গিয়ে কিছুদিন থাকব। মামির সাথে অনেক সময় কাটাব, অনেক গল্প করব, কারণ অনেক দিন থেকে মামির সাথে দেখা হয় না। অবশেষে আমার ইচ্ছা পূরণ হলো। একদিন আমার মামি ফোন করলেন আর মাকে বললেন, তুমি আর রাতুল 5 দিনের জন্য আমাদের বাড়িতে চলে এসো। আমার স্বামী 1 সপ্তাহের জন্য শহরের বাইরে যাচ্ছেন। অনেক দিন থেকে তোমাদের সাথে দেখা হয় না। এই সুযোগে আমরা কয়েকটা দিন মজা করে কাটাতে পারব। কালকে চলে এসো, আমি অপেক্ষা করছি না। মোবাইল স্পিকারে রেখেছিলেন যাতে আমি কথাগুলো শুনতে পারি। আমার মায়ের নাম নাদিয়া আর মামির নাম অবন্তী। সব কথা শুনে মা বললেন, ঠিক আছে অবন্তী, আমরা কালকে আসছি। এরপর মা ফোনটা রেখে দিলেন। ফেব্রুয়ারি মাসে ছিল, তাই বেশ ঠান্ডা পড়ছিল। মা বললেন, রাতুল আমরা সকাল 10টার দিকে বের হব যাতে ঠান্ডা একটু কম লাগে। তবে আমরা বাইকে যাব। আমি মাকে হ্যাঁ বলে দিলাম। এরপর মা বললেন, আমি আমাদের দুজনের কাপড় গুছিয়ে নিচ্ছি। তারপর মা তার ঘরে চলে গেলেন। আমি আমার ঘরে গিয়ে বিছানায় শুয়ে পড়লাম। বিছানায় শুয়ে ভাবছিলাম, যদি মামি মাকে সব কিছু বলে দেয় আগের দিনের কথা তাহলে কি হবে, আর যদি মায়ের সামনে মামি আমার সাথে কোনো কিছু করে তাহলে পরিস্থিতি কেমন হবে। এসব কথা চিন্তা করতে করতে কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতে পারলাম না। কারণ মা আমি আমার বন্ধুর মতো ছিল। তিনি আমার সাথে অনেক ফ্রি থাকত। পরের দিন আমি আর মা সকালবেলায় চা নাশতা সেরে তৈরি হয়ে গেলাম। ঠিক 10টা বাজে আমরা বাইক নিয়ে রওনা হলাম। আমি গ্রামের দিকে। গ্রামের রাস্তা 3 ঘন্টা ছিল। আমরা দুজনেই নিজের চিন্তায় মগ্ন ছিলাম। শহরের সীমানা ছাড়ানোর পর কাঁচা রাস্তা শুরু হলো। বাইকের পিছনের সিটটা একটু উঁচু থাকায় মা বারবার আমার সাথে ধাক্কা খাচ্ছিলেন। আমি মাকে বললাম, ভয় পেও না মা, আমাকে শক্ত করে ধরে রাখো। মায়ের বাইকে চড়ার অভ্যাস খুব কম, তাই মা এক হাতে আমার কাঁধ শক্ত করে ধরলেন আর অন্য হাত দিয়ে আমার পায়ের উপর আঁকড়ে ধরে বসে রইলেন। বাকিটা কাঁচা রাস্তা একটু কাঁপছিল, তাই মা পেছন থেকে আমাকে আঁকড়ে ধরেছিলেন। রাস্তায় প্রচুর গর্ত ছিল, তাই আমি বাইকটা আস্তে চালাচ্ছিলাম। হঠাৎ একবার আমি একটি গর্ত এড়িয়ে চলার চেষ্টা করছিলাম। তখন বাইকের চাকা আর একটি গর্তে পড়ে গেল। আমরা দুজনে একটু উঁচুতে লাফ দিলাম। আমরা গাড়ি থেকে পড়ে গেলাম। মায়ের কোমরে আর পায়ে ব্যথা পেয়েছিল। এক মুহূর্তের মধ্যে এত কিছু ঘটল আমরা বুঝতে পারলাম না। মা বললেন, কি ভয়ঙ্কর রাস্তাগুলো, মানুষ বাইকে কেমন করে এই রাস্তায় যাতায়াত করে কে জানে। আমি মাকে বললাম, মা বৃষ্টির কারণে রাস্তার এই অবস্থা, আর একটু গেলেই ভালো রাস্তা পাব। মা হেসে বললেন, ভালোই হলো, না হলে আমি ভেবেছিলাম তোর মামির বাড়ি পর্যন্ত এরকমই রাস্তা হবে। মনের মধ্যে কিছু প্রশ্ন ঘুরছিল, যেমন নাকি আসলে সব কিছু বুঝেছেন, আর যদি বুঝে থাকেন তাহলে তিনি কেন হাত ছাড়লেন না, বরং আরও শক্ত করে ধরলেন। এসব ভাবতে ভাবতে আমরা গ্রামের কাছে পৌঁছে গেলাম। অবশেষে দুপুর 2টোর দিকে আমরা মামির বাড়িতে পৌঁছে গেলাম। 10 মিনিট হয়ে গিয়েছিল।
বাইকের শব্দ শুনে মামি উঠোনে এসে হাজির হলেন। আমাদের দেখে তার মুখে খুশির ঝিলিক ফুট। তিনি তৎক্ষণাৎ মাকে জড়িয়ে ধরলেন। মা তাকে শক্ত করে আলিঙ্গন করলেন। দুজনেই একে অপরের খবরাখবর নিতে ব্যস্ত হয়ে পড়লেন। অনেকদিন পর তাদের দেখা হল। তারপর মা বাড়ির ভিতরে চলে গেলেন। এরপর মামি আমাকে জড়িয়ে ধরে বললেন, কি রে দুষ্টু, এতদিন হয়ে গেল, আসার নাম নেই। আর হ্যাঁ, তুই এত সাজগোজ করে কেমন করে এলি? এবার তোমাকে সব বলতেই হবে। আর তোর বিয়ের কথাও বলতে হবে, যাতে তাড়াতাড়ি তোর বিয়ে দেওয়া যায়। আমি একটু দূরে সরে গিয়ে বললাম, কি বলছো আমি এসব? কি খায়? সে বাড়ির ভিতরে চলে গেলেন। আর আমি বাইক থেকে ব্যাগ নিয়ে ভিতরে ঢুকে পড়লাম। মা আর মামি তখন রান্নাঘরে গল্প করছিলেন। আমি ব্যাগ রেখে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে কাপড় বদলানোর পর বড় ঘরে গিয়ে বসলাম। এদিকে মা আর মামি ডাইনিং টেবিলে খাবারের প্লেট সাজাচ্ছিলেন। হঠাৎ মামি আমাকে ডেকে বললেন, এসব খেতে বসো। আমি তাদের সাথে বসে খাবার খেতে শুরু করলাম। খাওয়ার সময়ে বিভিন্ন বিষয় নিয়ে কথা হচ্ছিল। সবার সঙ্গে মজা করতে করতে খাওয়া শেষ হলো। তখন মা বললেন, অবন্তী, কি বলবো তোকে, রাস্তা এতটাই খারাপ ছিল যে বাইকে ধাক্কা খেতে খেতে আমার কোমর আর শরীর ব্যথা হয়ে গেছে। পুরো শরীরটাই যেন ব্যথায় ভরে গেছে। এখন তুই কিছু কর, আমি বেশ অসুস্থ হয়ে পড়ছি। এ কথা শুনে মামি বললেন, কোনো চিন্তা করিস না, রাতুল খুব ভালো মালিশ করে। একবার আমার শরীর খুব ব্যথা করছিল, তখন ওই আমাকে মালিশ করেছিল। তারপরে আমার পুরো শরীর একদম হালকা লাগছিল। এত কথা বলে মামি আমাকে চোখ মেরে বললেন, রাতুল, তোর মায়ের শরীরটা ব্যথা করছে, মালিশ করে দিস, পরে আরাম পাবে। আমি সম্মতি জানিয়ে ঘরে চলে গেলাম। কিন্তু মনে মনে একটা প্রশ্ন ঘুরতে লাগল, আমি কেন বললেন যে আমি ভালো মালিশ করি? সত্যিই কি তিনি মজা করছিলেন, না মায়ের সাথে আমার ঘনিষ্ঠতা বাড়াতে কিছু একটা পরিকল্পনা করছেন? মামির এই আচরণের পেছনে কি উদ্দেশ্য ছিল তা ভেবে আমার মধ্যে অস্থিরতা বাড়ছিল। আমি আর মা তখন রান্নাঘরে পরিষ্কার করছিলেন, আর আমি দূর থেকে তাদের দিকে নজর রাখছিলাম। তাদের দেখতে এবং তাদের দুজনের সৌন্দর্য একই রকম মনে হচ্ছিল। তারা ধীরে ধীরে কথা বলেছিলেন, তবে আমি ঠিকভাবে কিছু শুনতে পারছিলাম না। কিন্তু কেন জানি না, মনে হচ্ছিল তারা আমার কথাই বলছিলেন। কিছুক্ষণ পর তারা দুজনে রান্নাঘর থেকে বেরিয়ে এসে বড় ঘরে বসে পড়লেন। তখন বিকেল 5টা বাজে। মামি বললেন, নাদিয়া, তুই একটু কাপড় বলেন গাউন এনেছিস? যদি না আনিস তাহলে আমার টানে। তারপর এক গ্লাস পানি খেয়ে শুয়ে পড়। তারপর রাতুল তো শরীরটা মালিশ করে দেবে, যাতে তো শরীরের ব্যথা কমে যায়। এটুকু বলেই তারা দুজনে শোবার ঘরে চলে গেলেন। আমি বসে বসে ভাবছিলাম, জীবনে কখনো এমন ধরনের কাজ করিনি। কিছুক্ষণ পর মামি রান্নাঘর থেকে একটা পাত্রে কিছু নিয়ে এসে বললেন, চল, সময় হয়েছে। আমি কিছু না বলে চুপচাপ তার পেছনে শোবার ঘরে গেলাম। সেখানে গিয়ে দেখি মা বিছানায় শুয়ে আছেন। মায়ের পা এবং শরীরে প্রচণ্ড ব্যথা ছিল, কারণ তিনি গাড়ি করে আসার সময় পড়ে গিয়েছিল। মাকে দেখে মনোযোগ দিয়ে তাকিয়ে রইলাম। হঠাৎ খেয়াল করলাম আমি আমার পাশে দাঁড়িয়েছেন মা। আমি হেসে বললেন, কি দেখছিস রাতুল? আগে কখনো কি তোর মাকে দেখিসনি? তোর মাকে একটু তেল দিয়ে মালিশ করুন, তার অনেক কষ্ট হচ্ছে মায়ের ব্যথা কমানোর জন্য। আমি বিছানার পাশে বসে একটু চিন্তায় পড়ে গেলাম। তখন আমি ছোট্ট একটা পাত্রে তেল এনে আমার হাতে দিলেন এবং বললেন, শুরু কর, পা থেকে শুরু করো। আমি আস্তে আস্তে মায়ের পায়ে তেল লাগাতে শুরু করলাম। আমি পাশে বসে মনোযোগ দিয়ে আমার কাজ দেখছিলেন। যদি আমি প্রথমে একটু সংকোচ বোধ করছিলাম, তবুও ধীরে ধীরে কাজটা চালিয়ে গেলাম, কারণ মাকে সুস্থ করতে হবে। আমার মনের ভেতর শুধু একটাই চিন্তা ছিল, মাকে সুস্থ করতে হবে। মা মুখটা একটু ঘুরিয়ে নিলেন। এরপর মামি একটু দূরে শুয়ে মাকে জিজ্ঞেস করলেন, কেমন লাগছে নাদিয়া? মা বললেন, এখন কিছুটা ভালো লাগছে অবন্তী। তুই থাকলে আজ একটু ভিন্ন কিছু করলাম, তুই অনেক কিছু জানিস। আমি তখন মায়ের মাথায় হালকা চাপ দিয়ে বললেন, এত বাচ্চার সব কথা বলছিস কেন? রাতুল তো পাশে রয়েছে, সে কি মনে করবে? মা একটু লজ্জা পেয়ে হাসলেন এবং বললেন, আরে অবন্তী, আর কথা বাড়াস না, না হলে পুরো ব্যাপারটা নাটকের মতো হয়ে যাবে। এরপর মা আমাকে বললেন, রাতুল বেশ আরাম হচ্ছে, তাই আর বেশি মালিশ করা লাগবে না। শরীরটা এখন বেশ ভালো লাগছে, মনে হচ্ছে ব্যথা কিছুটা কমে গেছে। তারপরেও আমি আর কিছুক্ষণ মালিশ করে দিলাম। প্রায় আধ ঘন্টা পরে মা শান্ত গলায় বললেন, এবার যথেষ্ট হয়েছে,
রাতুল, অনেক স্বস্তি লাগছে। আমি উঠে দাঁড়ালাম। তখন মায়ের পাশে দাঁড়িয়েছিলাম। মা হঠাৎ পাশ ফিরে শুয়ে পড়লেন। তখন মামি এসে বললেন, আরে নাদিয়া, এখনো তো অর্ধেক মালিশ বাকি আছে। মা একটু লজ্জা পেয়ে বললেন, থাক অবন্তী, রাতুলের সামনে এটা করতে একটু অস্বস্তি লাগছে। মালিশ শেষ হওয়ার পর মা বেশ আরাম বোধ করতে লাগলেন। আমরা সবাই বাইরে এসে একটু বিশ্রাম নিলাম। এরপর মামি আমাকে ডেকে বললেন, রাতুল, অনেক দিন হয়ে গেল, চল ভেতরে যাই। আমি রাজি হয়ে ভেতরে গেলাম, যেখানে আমরা সবাই মিলে খেতে বসলাম। খাওয়ার সময় মামি আমাকে জিজ্ঞেস করলেন, তাহলে রাতুল, মায়ের মালিশ করে কেমন লাগল? আমি হেসে বললাম, প্রথমে একটু অস্বস্তি হচ্ছিল, কিন্তু তোমার কথায় সাহস করে করলাম। আমি হেসে বললেন, দেখেছ মা এখন অনেকটা ভালো আছে। আমি বললাম, হ্যাঁ, এটা তোমার কারণেই সম্ভব হয়েছে। মামি হেসে বললেন, তাহলে পরের বারও আরও ভালোভাবে মালিশ করে দিস, যাতে তার ব্যথা দ্রুত সেরে যায়। পারবি তো? আমি মৃদু হেসে বললাম, ঠিক আছে, আমিও চাই যে মা দ্রুত সুস্থ হয়ে উঠুন। আমি তখন শান্ত স্বরে বললেন, চিন্তা করিস না। আমার চোখ হঠাৎ আলমারির আয়নার দিকে চলে গেল, দেখি মা দরজার কাছে দাঁড়িয়ে আছেন। তবে মামি সেটা খেয়াল করেননি। আমি ভান করলাম যে কিছুই দেখিনি। আবার আয়নার দিকে তাকাতেই দেখি মা আমাদের দিকে তাকিয়ে আছেন। কিছুক্ষণ পর আবার তাকালাম। মা তখন সেখানেই। মামি আমাকে জিজ্ঞেস করলেন, কি হলো রাতুল? আমি বললাম, মা কিছুক্ষণ আগে এখানে এসে দাঁড়িয়েছিলেন। এটা শুনে আমি হেসে বললেন, দারুণ, তাহলে সব ঠিকঠাক চলছে। এখন নাদিয়া নিচে আসবে। এরপর আমরা দুজনে উঠে নিজেকে ফ্রেশ করে নিলাম। তখন বিকেল 5টা। আমি আর মা আমি দুজনেই প্রস্তুত হচ্ছি। আমি বললাম, মামি, আমি একটু বাইরে ঘুরে আসি। মামি বললেন, ঠিক আছে, কিন্তু তার আগে চা বানিয়ে দিই, তারপর যাস। আমরা ঘরে ফিরলাম। তখন দেখি মা ও ফ্রেশ হয়ে বসে আছেন। মামি আমাকে বললেন, নাদিয়া, একটু বস, আমি চা বানিয়ে আমি তোমার ভালো লাগবে। এখন আবহাওয়া বেশ ঠান্ডা। মা হেসে বললেন, হ্যাঁ অবন্তী, যা বানাও, একটু গরম চা এখন ভালোই হবে। তবে তোমার কি ঠান্ডা লাগে না? মায়ের গলায় একটু মজার সুপ ছিল। মামি বুঝে গেলেন কেন এমন বলছেন, তবে তিনি হাসি দিয়ে উত্তর দিলেন, আরে নাদিয়া, আমাদের তো ঠান্ডায় অভ্যেস হয়ে গেছে। তোর শহরে কি আর এমন ঠান্ডা হয়? ঠিক আছে, আমি চা বানিয়ে আনি। তারপর মামি রান্নাঘরে গিয়ে চা বানিয়ে আনলেন, আর আমরা তিনজনে একসঙ্গে বসে চা খেলাম। চা খাওয়ার পর আমি বললাম, মা, আমি একটু বাইরে ঘুরতে যাচ্ছি। মা বললেন, হ্যাঁ, যা, একটু ঘুরে আয়। তোরও হয়তো গরম লাগছে, তবে বেশি দেরি করিস না, তাড়াতাড়ি ফিরে আয়। আমি মাথা নেড়ে বাইরে বেরিয়ে গেলাম। হাতে হাতে নদীর ধরে চলে গেলাম। মনটা একদম শান্ত হয়ে গেল। একটা সুন্দর, শান্তিপূর্ণ প্রাকৃতিক পরিবেশে বসেছিলাম। ঠান্ডা বাতাস আমার শরীরে লাগছিল, আর আমি নানা বিষয়ে চিন্তা করছিলাম। কিছুদিন আগের ঘটনাগুলো ভাবার ছিল। মামি আর আমি যা কিছু কথা শেয়ার করেছি, মা হয়তো বা কিছু জানে, কিন্তু মা কিছু বলেনি। সবকিছু জেনে স্বাভাবিকভাবেই চলছিল। মাথায় একের পর এক প্রশ্ন ঘুরছিল, মা কি সত্যিই কিছু টের পেয়েছে, নাকি সব কিছু ঠিক আছে? এই সব চিন্তা নিয়ে কিছুক্ষণ বসে থাকার পর আমি উঠে দাঁড়ালাম। তখন বাইরে অন্ধকার ঘনিয়ে আসছিল। ঠান্ডা বাতাস আরও বাড়ছিল। ধীরে ধীরে বাড়ির পথে রওনা হলাম। বাড়ি পৌঁছাতে রাত হয়ে গেল। ভেতরে ঢুকে দেখি মা আমি রান্নাঘরে রাতের খাবার তৈরি করছেন। আমাকে দেখে মা মিষ্টি গলায় বললেন, আমি রাতুল, আগে গরম পানিতে হাত মুখ ধুয়ে নে, তারপর খেতে বসেছি। প্রায় রাত 9টা নাগাদ আমরা সবাই একসঙ্গে খেতে বসলাম। খেতে খেতে আমি বললাম, আমি এখানে ঠান্ডাটা অনেক বেশি, আমাদের ওখানে এমন ঠান্ডা হয় না। আমি মুচকি হেসে বলল, চিন্তা করিস না, আমার বাড়িতে হিটার আছে, তোকে ঠান্ডা লাগবে না। আমি বললাম, সত্যি? তাহলে ঠিক আছে, আজ একটু আগে ঘুমাও, বেশ ক্লান্ত লাগছে। মামির কথা শুনে মজা করে বলল, তুই এত ছোট, ওর আবার কি ক্লান্তি? মা আমি হেসে বলল, আরে না, দিয়ে এত পথ পাড়ি দিয়ে এসেছে, তার উপর রাস্তার এমন অবস্থা। মা আর কিছু বলল না। আমরা সবাই মিলে গল্প করতে করতে খাওয়া শেষ করলাম। তারপর মা আর মামি রান্নাঘর পরিষ্কার করতে ব্যস্ত হয়ে পড়ল, আর আমি উঠলাম একটু বাইরে হাঁটতে। কিছুক্ষণ পর আমি শোবার ঘরে গেলাম। ঘরটি আগে থেকেই গোছানো ছিল। বিছানায় একটি বড় কম্বল পাতা ছিল, যা দুজনের জন্য যথেষ্ট। আমি কাপড় পরিবর্তন করে কম্বলের নিচে ঢুকে শুয়ে পড়লাম এবং দেওয়ালের দিকে মুখ করে চোখ বন্ধ করলাম।
জানতাম অন্য রান্নার কাজ শেষ করে আসবে। তবে তখনও অনেক চিন্তা মাথায় ঘুরছিল। আমি বিছানায় শুয়েছিলাম, মনে হচ্ছিল যে তারা এলে গল্প হবে। যদিও চোখ বন্ধ করে শুয়েছিলাম, ঘুম আসছিল না। তাদের আসার জন্য অপেক্ষা করতে লাগলাম। প্রায় 1 ঘন্টা পরে কথা বলতে বলতে তার ঘরে ঢুকল। মামি আমাকে বলল, তুই কি মাঝখানে ঘুমাবি? মা হেসে উত্তর দিল, না, তুই ঘুমোস না। মাঝখানে এই কথোপকথন চলতে থাকল। আর আমি চুপচাপ শুয়ে রইলাম। আমি ঘামানোর ভান করছিলাম ওদের কথোপকথন শুনতে শুনতে। কিছুক্ষণ পর ঘরটা একদম শান্ত হয়ে গেল। আমি আস্তে করে কম্বল সরিয়ে দেখলাম ঘরের আলো নিভিয়ে দেওয়া হয়েছে। মনে একটু স্বস্তি পেলাম, কারণ সবাই ঘুমিয়ে পড়েছে মনে হলো। প্রায় 30 মিনিট এভাবে কেটে গেল, কিন্তু কোনো আওয়াজ শুনতে পাচ্ছিলাম না। আমি একটু সরে গিয়ে অন্যদিকে মুখ করে শুয়ে পড়লাম, কারণ নানা চিন্তা মাথায় ঘুরছিল। ভাবছিলাম, আমার নড়াচড়া কেউ লক্ষ্য করল কি? মা কিছু বুঝতে পারছেন? সব ঠিক আছে? ঠিক তখনই একজন মৃদু কণ্ঠে ডাকল, তুই ঘুমিয়ে পড়েছিস? তার স্বরে স্নেহের পরশ ছিল। আমি চুপচাপ ছিলাম যে ঘুমিয়ে আছি, কিন্তু ভেতরে ভেতরে অস্থিরতা বাড়ছিল। তারপর বলল, ভালো করে ঘুমিয়ে পড়, সকলের সব কথা হবে। তার কথায় মনে অনেকটা শান্তি এলো এবং ধীরে ধীরে আমি ঘুমিয়ে পড়লাম। ঠিক তখন মা বললেন, এখন ঘুমিয়ে পড়, রাত অনেক হয়েছে। তার গলায় ক্লান্তির সুর ছিল। সবাই নিজের জায়গায় ফিরে গিয়ে শুয়ে পড়ল। মায়ের কণ্ঠে এমন কিছু ছিল যা আমাকে মানসিকভাবে শান্ত করেছিল। কিছুক্ষণ শুয়ে থেকে অবশেষে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভেঙে দেখি মা আগে উঠেছেন। তিনি রান্নাঘরে চা তৈরি করছিলেন, আর পাশে অন্য জন বসেছিলেন। ঘরের পরিবেশটা একটু অন্যরকম লাগছিল। মা আমাকে দেখে মৃদু হেসে বললেন, চা খাবে? আমি মাথা নেড়ে সম্মতি জানালাম। তার হাসিতে ছিল অভিজ্ঞতা ও মমতা, যে তিনি পুরো পরিস্থিতি বুঝে শান্তভাবে সবকিছু সামলাচ্ছেন। আমরা বেশ কয়েকদিন মামির বাড়িতে থাকলাম। মামির সাথে আমি আর মা অনেক হাসি ঠাট্টার মধ্যে দিন কাটিয়েছিলাম। অনেক জায়গায় ঘুরতে গিয়েছিলাম। কিছুক্ষণ পরে মা মামির দিকে তাকিয়ে বললেন, আচ্ছা অবন্তী, আমাদের এখন চলে যাওয়া উচিত, অনেক কাজ বাকি আছে বাড়িতে। মা আর আমি যখন মামির বাড়ি থেকে বের হচ্ছিলাম, আমি হেসে বললেন, ঠিক আছে, তোমরা যাও। আমার স্বামীও আসার সময় হয়েছে। বিদায় মুহূর্তে পুরো পরিবেশটা হালকা হয়ে গেল। আমি অনুভব করলাম না, কিছু না বললেও সবকিছু সুন্দরভাবে সামলে নিয়েছেন। মা আমার দিকে তাকিয়ে শান্ত স্বরে বললেন, রাতুল, জীবনের সবকিছুর একটা সীমা থাকে, আর সঠিক ভুলের পার্থক্য করা গুরুত্বপূর্ণ। তার কথাগুলো আমার মনে গভীরভাবে ছাপ ফেলে। সেই মুহূর্তে আমি সিদ্ধান্ত নিলাম, জীবনের প্রতি আমার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করব এবং নতুনভাবে জীবন শুরু করব। মায়ের ধৈর্যশীল ও শান্ত আচরণ আমাকে এমন এক শিক্ষা দিল যা অন্যভাবে উপলব্ধি করা সম্ভব ছিল না। মামির বাড়ি থেকে বিদায় নিয়ে আমি মনে মনে প্রতিজ্ঞা করলাম যে আমার চিন্তা ভাবনা ও কাজকে সঠিক পথে পরিচালিত করবে। মায়ের স্নেহ, তার মনের গভীরতা এবং তার বলিষ্ঠ চিন্তাশক্তি আমাকে জীবনের নতুন দিশা দেখিয়েছে। আমি এখন ভবিষ্যতের দিকে আরও আত্মবিশ্বাস ও আশার সঙ্গে এগিয়ে যেতে প্রস্তুত। তার কিছুদিন পর আমার একটি ভালো চাকরি হয়। এখন আমি সব চিন্তা বাদ দিয়ে মন দিয়ে চাকরি করতে থাকি, আর আমার পরিবারের সব দায়িত্ব নেই। এখন আমার মা অনেক খুশি। আমার উপর বন্ধুরা, আজকে এ পর্যন্তই, আবারও আসব তোমাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দাও। প্রতিদিন আমি তোমাদের জন্য একটি করে নতুন গল্প দিব, তাই তোমাদের কাছে আমার অনুরোধ, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ তোমাদের।